নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.1 এই যে অধ্যায়, এই অধ্যায়টি যদি পার করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে 3 দাগের এবং 4 দাগের কিছু অঙ্ক দেওয়া আছে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের 3 দাগের এবং 4 দাগের প্রত্যেকটি অঙ্ক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়েরই কোষে দেখি 3.1 এই অধ্যায়ের আমি একটি ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা। যাই হোক, আজকে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব। তোমরা যদি তোমাদের বইয়ে এই কোষে দেখি 3.1 এর অধ্যায়ের যদি 3 নম্বর অঙ্কটি একটু পড়ো, তাহলে সেখানে যে কথাগুলি লেখা আছে সেই কথাগুলি আগে আমাদের একটু বুঝতে হবে। দেখো, লেখা আছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তার মানে তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ, তোমরা একটা খাতা নিবা এবং তার সঙ্গে স্কেল, পেন্সিল আর কম্পাস, এই 3টে ইনস্ট্রুমেন্ট তোমাদের নিতে হবে। নেওয়ার পরে ওই খাতার মধ্যে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছি, তো তোমরা বড় করে একটা বৃত্ত অঙ্কন করবা। ওকে, সেই বৃত্তটা অঙ্কন করার পর বলেছে ওই বৃত্তের একটা কেন্দ্র তোমাদের নির্দেশ করতে বলেছে, মানে একটা কেন্দ্র দেখাতে বলেছে। তারপরে তোমার জ্যা দেখাতে বলেছে ওই বৃত্তের, তারপর ব্যাস দেখাতে বলেছে, ব্যাসার্ধ দেখাতে বলেছে, এবার উপচাপ এবং অধিচাপ এই কটা জিনিস তোমাদের একটু চিহ্নিত করতে বলেছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি বোর্ডের মধ্যে একটা বড় করে একটা বৃত্ত এঁকে রেখেছি, যদিও ভালো হয়নি, যে কারণ যেহেতু আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে আমি অ্যাকচুয়ালি অ্যাকুরেটভাবে একটা সার্কেল তৈরি করব। তো তোমরা একটু অ্যাকুরেটভাবে একটা সার্কেল তৈরি করো। যখন সার্কেলটা তৈরি করবা, যে বিন্দুকে কেন্দ্র করে তৈরি করবা সেখানে তোমরা নাম দেবা ও বিন্দু। তোমরা সকলেই জানো একটা বৃত্তের কেন্দ্রকে আমরা সবসময় ও দ্বারাই কিন্তু চিহ্নিত করে থাকি। সো তোমরা এখানে বৃত্তের কেন্দ্রকে ওই ধরবা। ওকে, আদার্স কোনো নাম দিবা না, তো দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ও দেওয়াটাই আমার মনে হয় যে বেটার হয়। তাহলে এবার খেয়াল করো, এই যে বৃত্তটা, এই বৃত্ত যে আমি এঁকেছি, দেখো আমি একটা কেন্দ্র লিখে রেখেছি না, এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি কেন্দ্র ধরেছি এবং সেখানে নাম দিয়েছি ও। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে আমরা কেন্দ্রটাকে চিহ্নিত করতে পেরেছি। তারপরে এবার আসি আমরা জ্যা। এবার একটু খেয়াল করো, জ্যা কিভাবে এঁকেছি, অনেকভাবে আঁকা যায়, একটা বৃত্তের মধ্যে জ্যা অনেকভাবে আঁকা যায়। তো আমি একটু চেষ্টা করেছি, এটাকে জ্যা ধরেছি, এ আর বি, এই যে এ বিটা, এই এ বিটাকে আমি জ্যা ধরেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে ব্যাস, এবার ব্যাস কিভাবে ধরবো, তোমরা সকলেই জানো যে একটা বৃত্তের ব্যাস কখন হয়, যখন ওই সরল রেখাটি বা ওই রেখা অংশটি বৃত্তের কেন্দ্রগামী হতে হবে, অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে অ্যাকচুয়ালি সরল রেখাটিকে যেতে হবে। যদি কেন্দ্র দিয়ে সরল রেখাটি যায়, যাওয়ার পরে এই বৃত্তের যেদিকেরা টাচ করেছে, এই যে টাচ আর কেন্দ্র দিয়ে যে গেছে, এই এতটুকু রেখা অংশের দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাস বলে থাকি, অথবা অথবা এই বৃত্তের সব থেকে বড় জ্যা বলে থাকি। সো আমাদের এখানে বড় জ্যার কথা বলেনি, শুধু ব্যাস ধরেছে বা ব্যাস বলেছে, তাহলে আমরা এটাকে ব্যাস ধরবো। তাহলে এবার খেয়াল করো, এই যে সিডি, এই যে সিডি আমি নাম দিয়ে রেখেছি, সিডিটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। ওকে, তোমরা লিখে দিবা যে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের জ্যা এবি বা এবি সমান সমান জ্যা, আর বৃত্তের ব্যাস সিডি। ওকে, তাহলে আমরা কেন্দ্র জ্যা ব্যাস পেয়েছি। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ তোমরা সকলেই জানো কিন্তু যে একটা বৃত্তের কেন্দ্র থেকে আমরা যেদিকেই একটা দাগ টানি না কেন, সেটাই হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে দেখো আমি এদিকে একটা দাগ টেনেছি, এই যে ও আর ই, এই ও ই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। পরিষ্কার? তারপরে এবার বলেছে আমাদের উপচাপ আর অধিচাপ। এবার উপচাপ কি, অধিচাপ কি, আমি এই অধ্যায়ের একটা প্রথম যে পার্ট, অ্যাকচুয়ালি এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের কোশ্চেন সলভ করার আগে আমাদের যে যে বিষয়গুলি জানতে হবে বা শিখতে হবে, এই নিয়ে আমি একটা ক্লাস আপডেট দিয়েছি। সেখানে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি এই সার্কেল রিলেটেড। তার মধ্যে তোমরা উপচাপ এবং অধিচাপ পাবে, যারা দেখো একটু দেখবা তাহলে বুঝতে পারবা। দেখো,
আমি এখানে একটু বুঝিয়ে দিই উপচাপ আর অধিচাপটা কি হয়। উপচাপ হলো একটা বৃত্তের মধ্যে ছোট যদি আমরা একটা পার্ট নিই, সাপোজ এই ও কেন্দ্র বৃত্তের আমরা যদি ছোট একটা বৃত্তচাপ আঁকি এইভাবে, এই যে যেমন দেখো, এই যে আমি ডট 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 দিয়ে রেখেছি না, তাহলে এখানে যদি আমরা বসিয়ে ছোট্ট করে যদি একটা চাপ কাটতাম, আমরা এই যে মূল বিন্দু, ওকে, এই কেন্দ্র এটা অ্যাকচুয়ালি এখানে, সরি, যেটা হচ্ছে মূল বিন্দু আমাদের অ্যাকচুয়ালি ধরা উচিত না, হচ্ছে কেন্দ্র ধরতে হয় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র। এই কেন্দ্র থেকে যখন আমরা একটা বৃত্ত চাপ আঁকতাম তখন কি করতাম, এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নিয়ে এইভাবে এই যে এতটুকু যদি আসতাম ছোট, তার মানে উপচাপ হচ্ছে একটা বৃত্তের ছোট চাপকে বলা হয়েছে উপচাপ। তাহলে আমাদের ছোট চাপ এই যে এক্স পি ওয়াই যে চাপটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি, এই যে এক্স আমি লিখে রেখেছি এক্স পি ওয়াই, এই যে এইটা হচ্ছে আমাদের এক্স পি আর ওয়াই, এই চাপটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উপচাপ। এবং অধিচাপটা কি, অধিচাপটা হচ্ছে এই চাপটুকু বাদ দিয়ে বাকি যতটা আছে, কি কি আছে দেখো, সি কিউ ডি, এই যে সি কিউ ডি আমরা এটা ধরতে পারি সি কিউ ডি, ওকে। তাহলে সি কিউ ডি, সি কিউ ডি হলো আমাদের অধিচাপ, এটা হচ্ছে অধিচাপ, আর এটা হচ্ছে আমাদের উপচাপ, ওকে। তার মানে সবসময় তোমাদের মনে রাখতে হবে একটা বৃত্তের উপচাপ সবসময় ছোট চাপের একটা ক্ষেত্র হয়, আর অধিচাপ সবসময় একটা বড় চাপের ক্ষেত্র তৈরি হয়। বোঝা গেছে 3 নম্বরের প্রত্যেকটা যে কথা বলেছিল সেই কথাগুলো কিন্তু আমি বললাম, তোমরা একটু গুরুত্ব দিয়ে এই অঙ্কটি একটু করবা। এইবার আসি আমরা 4 নম্বরে। দেখো 4 নম্বরে আমাদের অলরেডি বলেছে যে সত্য না মিথ্যা আমাদের লিখতে বলেছে। আমি এখানে একটু বক্স দিয়ে রেখেছি, কারণ সত্য মিথ্যা কথাটা আমি অ্যাকচুয়ালি ব্যবহার করবো না, তোমরা এটা ব্যবহার করবে। আমি যদি ঠিক হয় সত্য যদি টিক মেরে দেবো, আর যদি মিথ্যা হয় তাহলে ক্রস মেরে দেবো, ওকে। এতটুকু একটু মনে রাখো। দেখো 1 নম্বরে বৃত্ত একটি সমতলিক চিত্র। একটা বৃত্ত অলওয়েজ একটা সমতলে অঙ্কন করা হয় বা আঁকা হয়। সো বৃত্ত একটি সমতলিক চিত্র কথাটা একদম সত্য, তাই না? কারণ একটা বৃত্ত যখন আমরা অঙ্কন করি তখন কিন্তু অলরেডি তাকে একটা সমতলে কিন্তু আমরা অঙ্কন করি। সো 1 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে আমাদের সত্য, তোমরা লিখে দিবা সত্য। 2 নাম্বারে আসি, বৃত্তাংশ বা সেগমেন্ট। আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু তোমাদের বলছি এই অধ্যায়ে, যারা দেখনি একটু দেখবা প্রথম যে পার্টটা, প্রত্যেকটা বিষয় আমি সেখানে ব্যাখ্যা করেছি। এই যে সেগমেন্ট যেটা হচ্ছে বৃত্তাংশ, তারপর সেক্টর, বৃত্তকলা, সমস্ত কিছু বুঝিয়েছি। যাই হোক, এবার হচ্ছে বৃত্তাংশ বা সেগমেন্ট একটি সমতলিক ক্ষেত্র। অবশ্যই বৃত্তাংশ, বৃত্তের যে পার্ট হয়, একটা বৃত্তের ব্যাস, একটা বৃত্তের যে ব্যাস, এই ব্যাস যখন একটা বৃত্তকে দুটো অংশে খণ্ড করে, তাই না, এটা হচ্ছে বৃত্তাংশ বলা হয়। তাহলে বৃত্তাংশ বা সেগমেন্ট একটি সমতলিক ক্ষেত্র, অবশ্যই একটি সমতলিক ক্ষেত্র, কারণ এটা সমতলিক বা সমতলেই অঙ্কন করা হয়েছে এবং প্রত্যেকটা বৃত্তাংশ এক একটা ক্ষেত্রের মধ্যে অবস্থান করে। সো আমাদের এটা ঠিক, ওকে। তারপরে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এবার আসে 3 নাম্বার, বৃত্তকলা বা সেক্টর। দেখো বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, এটা ঠিক না ভুল আমাদের একটু বুঝতে হবে। বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, তাহলে বৃত্তকলা কখন হয় মনে আছে? বৃত্তকলা কখন হয়? বৃত্তকলা হচ্ছে তোমরা দেখবা যে একটা বৃত্তের যে চাপ, সাপোজ মনে করো এই এক্স থেকে বা আমরা এটা ধরলাম এপিবি, এই যে এপিবি যে চাপ, এই চাপের সাথে যদি বৃত্তের কেন্দ্র থেকে আমরা দুটা ব্যাসার্ধ টানি, ওকে, তার মানে কি কোনো বৃত্তাংশ চাপ এবং সেই বৃত্তাংশের ব্যাসার্ধের, দুটো ব্যাসার্ধের যে ক্ষেত্র, সেটাকে কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি সেই বৃত্তকলার সেক্টর। তাহলে এই যে বৃত্তকলার সেক্টর একটি সমতলিক ক্ষেত্র, অলওয়েজ সমতলিক ক্ষেত্র এটা, তাহলে এটাও আমাদের ঠিক, ওকে। এবার আসি আমরা 4 নম্বরে। দেখো 4 নম্বর কি বলেছে, জ্যা একটি সরল রেখা অংশ, জ্যা একটি সরল রেখা অংশ। অবশ্যই এই যে জ্যা, আমরা সব থেকে বড় জ্যাটাকে কোনো বৃত্তের ব্যাস হিসাবে ধরে থাকি, তাহলে এই যে ব্যাস বা জ্যা,
সে সবসময় কি একটা সরল রেখাংশ। তাহলে এটা সত্য কথা, একদম সত্য কথা। তারপরে 5 নম্বরে, চাপ একটি সরল রেখা অংশ। চাপ একটি সরল রেখা অংশ। চাপ কি কখনো সরল রেখা অংশ? সাপোজ আমি একটু এখানে দেখাই, কোন একটা যদি আমরা চাপ কাটি, এইভাবে যদি একটা চাপ কাটলাম, ওকে, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে একটা চাপ কেটেছি, তাহলে এই যে চাপটা, এই চাপটা কি অ্যাকচুয়ালি সরল রেখা? কখনো সরল রেখা না। এই চাপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা যদি একটা দাগ টানি, সেই দাগটা কিন্তু, তার মানে একটা চাপের দুই প্রান্তকে যুক্ত করলে যে সরল রেখা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা জ্যা হিসাবে ধরব। কিন্তু কোনো চাপ একটি রেখাংশ বা সরল রেখা নয়। সো এটা চাপ একটি সরল রেখা, এটা কথাটা ভুল, এটা তাহলে আমাদের হচ্ছে মিথ্যা। ওকে, এটা তোমরা একটু মিথ্যা লিখে দেবে, এটা হচ্ছে ক্রস। তারপরে, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। একটা বৃত্তের মধ্যে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। কখনো কি হতে পারে একটা বৃত্তের মধ্যে সমান সংখ্যক ভাবে অনেকগুলা জ্যা? কখনো হতে পারে না। দেখো এখানে আমি যেভাবেই আঁকাই না কেন, প্রত্যেকটা জ্যা আবার কিন্তু আলাদা আলাদা দৈর্ঘ্যের হবে এবং প্রত্যেকটা দৈর্ঘ্যের ভ্যালু বা মান আলাদা দিবে। সো একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, কথাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল, তাহলে এটা ক্রস। ওকে, তারপরে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তই আঁকা সম্ভব। কথাটা কি ঠিক? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই যে একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কতগুলো বৃত্ত আঁকতে পারবো? অনেক ধরনের বৃত্ত আঁকতে পারবো। মনে আছে? এই যে অনেক ধরনের যদি আমরা বৃত্ত এইভাবে যদি আঁকি, তাহলে এটাকে বলা হচ্ছিল এক কেন্দ্রীয় বৃত্ত। আলোচনা করেছি, একটু দেখবা। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, কথাটা সম্পূর্ণ মিথ্যা। অনেকগুলো বৃত্ত আঁকা যায়। ওকে, তারপরে লাস্ট যে কোশ্চেনটি পড়ে আছে, দুটি সর্বসমবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি সর্বসমবৃত্ত, তাহলে সর্বসমবৃত্ত বলতে যে বৃত্ত দুটির, এই যে হচ্ছে সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্ত তার মানে কি, যে দুটি বৃত্তের অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে সমান সমান দূরত্বে যদি আঁকানো যায়, তার মানে কি, কেন্দ্র থেকে যে দূরত্ব নিয়ে আমরা বৃত্তচাপ আঁকাবো, অপর একটি জায়গাতে সেম কেন্দ্র থেকে সেম দৈর্ঘ্যের বা সেম বৃত্তচাপের আমরা বৃত্ত আঁকাবো, তাহলে সেই ধরনের বৃত্তকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সর্বসমবৃত্ত। তাহলে এই সর্বসমবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যে অলওয়েজ কি হয়? সমান হয়। কারণ এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হবে, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাই হবে। তাহলে কথাটা একদম কারেক্ট, এটা হচ্ছে আমাদের সঠিক কথা। সো এটা হচ্ছে আমাদের ঠিক। আশা করি তোমাদের এই কোষে দেখি 3.1 যে 3 দাগের আর 4 দাগের যে অঙ্কগুলো আছে, এগুলো নিয়ে কারো সমস্যা নেই। এই অধ্যায়টা তোমরা একটু প্লিজ দয়া করে ক্লিয়ার করো, কারণ যখন আমি সম্পাদ্যের মধ্যে ঢুকবো তখন অনেক সমস্যায় তোমরা পড়ে যাবা। সো এই বেসিকগুলো আর কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করে নাও। আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।